আপনি কি একবারও সাংসদকে দেখেছেন তাদের সাথে গিয়ে কথা বলতে? আমি মায়েদের, বোনেদের আপনাদের জিজ্ঞেস করছি, একবারও দেখেছেন সন্দেশখালে গিয়ে সেখানকার যিনি সাংসদ, একজন মহিলা, তিনি মহিলাদের পাশে দাঁড়িয়ে অন্তত তাদের কথাটা শোনার চেষ্টা করেছে কিনা একবারও দেখেছেন আপনারা? দেখেননি। ওই জন্য বললাম যে আমাদেরকে ভোটটা দেওয়ার আগে ভাবতে হবে কে আমার সত্যিকারের বন্ধু, কে আমার বন্ধুর বেশে আসলে বন্ধু নয়, এটা আমাদের বুঝতে হবে। এই সন্দেশখালী আমাদের চোখ খুলে দিয়েছে। আপনারা নিজেরা কখনো যাবেন এই পশ্চিমবঙ্গে, এই পাশে একটা জেলা, সেখানে দিনের পর দিন এইরকম অত্যাচার চলতে পারে। আমি অঞ্চলের নিজে ঢুকে বন্ধুদের নিয়ে তাদের সাথে কথা বলে ওখান থেকে ফেসবুকে লাইভ করেছিলাম। লাইভ মানে যেখানে কোনো কাটাকুটি নেই, মানে যা দেখছি তাই সবাইকে শোনাচ্ছি, ওখান থেকে করেছিলাম যাতে লোকে শুনতে পায়। বিঘে বিঘে জমি লুট হয়ে ভেড়ি হয়ে গেল। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কোথাও কিছু হয়ে থাকলে আমরা ঠিক করে দেব। এই গ্রামের বিঘে বিঘে জমি যদি লুট হয়ে যায়, এলাকার যিনি পঞ্চায়েতের দায়িত্বে, যিনি জেলা পরিষদের দায়িত্বে, যিনি সরকারে আছেন, পুলিশ আছে, প্রশাসন আছে, আপনাদের কি মনে হয় তারা কেউ খবর পান না? খবর পাবেন না? পেয়েছেন, সবাই খবর পেয়েছেন, সবাই চুপ করেছিল। তার কারণ তাদের ভোট পেতে হবে। ভোট পেতে গেলে মাসেল পাওয়ার দরকার, টাকা দরকার। তাই শেখ শাহজাহান যে আজকে জেলে আছে, সেই লোকটা কয়েক বছরের মধ্যে কোটি কোটি টাকা সম্পত্তি করলো। কই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা কেন সেদিন প্রশ্ন করেন, ভাই শাহজাহান তোমার এত সম্পত্তি কি করে হলো, কোথায় পেলে? তোমার বাবা ঠাকুরদার ক টাকা ছিল যে তোমার এত বড় বড় প্রাসাদের মধ্যে বাড়ি হলো, তোমার নিজের নামে মার্কেট হলো, তোমার এত ব্যবসা হলো, এত ভেরি হলো, কোথায় পেলে তুমি? যারা ন্যায়ের কথা বলছেন, যারা দুর্নীতির কথা বলছেন, দুর্নীতি আটকানোর কথা বলছেন, যারা গরিব মানুষের কথা বলছেন, ওই অঞ্চলে গরিব মানুষের জমি যখন দিনের পর দিন লুট হয়ে গেল, একজনও নেতা নেত্রী একটা কথা বলেননি। যখন ওখানকার বাম বিধায়ক নিরাপদ সর্দার ছিলেন, একমাত্র তিনি লোকসভায় প্রস্তাবটা তুলেছিলেন, মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল বিধানসভায়, বিধানসভায়। কোথায় ছিলেন? যে মানুষের জন্য তৃণমূল কংগ্রেসের এত দরদ, যে মা মাটি মানুষের কথা প্রত্যেকদিন শুনছি আমরা, ওই প্রত্যেকদিন একটু একটু করে সন্দেশখালের জমি যখন লুট হয়ে গেল, কোথায় ছিলেন তারা? তাদের এমএলএ, তাদের এমপি, তাদের পঞ্চায়েত সব আছে। দেখবেন বিজেপি বলছে 400 সিট চাই, কেন বলছে? আর তৃণমূল দেখবেন যে পঞ্চায়েত হয়ে গেল, বলেছিল বিরোধী শূন্য করে দাও। দুটো মিল কেমন দেখুন। কেন জানেন তো? আসলে বিজেপি 400 করতে পারলে ওরা যা খুশি তাই করবে, ক্ষমতাটা এতটা বাড়িয়ে নেবে যাতে ওদের কেউ আটকাতে না পারে। ঠিক তৃণমূল কংগ্রেস এই জিনিসটাই বলেছে যে বিরোধীদের নিশ্চিহ্ন করে দাও। এই আপনার জেলা বহরমপুর, মুর্শিদাবাদ জেলা পরিষদ, এই মালদা, একের পর এক পঞ্চায়েত, জেলা পরিষদ, যেখানে বামপন্থীরা কংগ্রেসরা জিতেছে, ভয় দেখিয়ে জোর করে একটার পর একটা পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ দখল করে নেওয়া হয়েছে। ঠিক যা কেন্দ্রে বিজেপি সরকার করছে, ঠিক একই এখানে পশ্চিমবঙ্গ সরকার করছে। কেন বলুন? বিরোধী থাকলে তারা প্রশ্ন করে, তারা অন্যায় হলে বাধা দেয়। তাই দিল্লিতে বসে মোদী বলছেন আপকি বার 400 পার, মানে এমন একটা সিট পেতে হবে যে আমি যা খুশি তাই করব। পশ্চিমবঙ্গে এটাই তো হয়ে এসেছে। কেউ কোনো বিরোধী রাজনীতি করতে পারবে না। তাই বলেছিলাম এবার আমাদের সামনে সুযোগ আছে। যদি আমাদের বেঁচে থাকতে হয়, আমাদের বিশ্বাস নিয়ে আমাদের দল করতে হয়, যারা যে দলই করুন না কেন, তাদের সম্মান নিয়ে তারা যদি বাঁচতে চান, নিজেদের রাজনীতি, নিজের দল বাঁচিয়ে রাখতে চান, তাহলে এবারের জোটটা আপনাদের জন্য অসম্ভব প্রয়োজনীয়।
তাই বলেছিলাম গোটা রাজ্যের মানুষ তাকিয়ে আছে, গোটা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে এখানে অদিত চৌধুরী কি হচ্ছে, এখানে মোহাম্মদ সেলিমের কি হচ্ছে। তাই তাদেরকে হারানোর জন্য যা করার তাই করবে, বিজেপিও করবে, তৃণমূল কংগ্রেসও করবে, কিন্তু সবকিছু হেরে যাবে, সব প্ল্যান ফেল করে যাবে যদি আপনারা সঙ্গে থাকেন। নেতাদের কি ক্ষমতা, কি পাওয়ার? পাওয়ার তো আপনাদের ভোটের সময়, ভোটটা হয়ে গেলে ওদের পাওয়ার। তাই যখন আপনি ক্ষমতাটা পেয়েছেন, আমি বলবো এবার আপনারা ব্যবহার করুন, নিজের মাথা দিয়ে ভাবুন, ধর্ম দিয়ে নয়, বর্ণ দিয়ে নয়, জাতি দিয়ে নয়, কাজ দিয়ে, শিক্ষা দিয়ে। পশ্চিমবঙ্গের আগে বহু চাকরির পরীক্ষা হয়েছে, স্কুলে হয়েছে, কলেজে হয়েছে, বিভিন্ন দপ্তরে হয়েছে। কোনোদিন দেখেছেন চাকরি পাওয়ার পর সরকারি চাকরি এত এত ছেলে মেয়ে চলে গেল? কোনোদিন দেখেছেন আপনারা? এটা কোনো দলের কথা নয়, কোনো পার্টির কথা নয়। ওই ছেলে মেয়েগুলোর মধ্যে বহু ছেলে মেয়ে আছে যারা তৃণমূল কংগ্রেসের ছেলে, ওদেরকেও টাকা দিয়ে অনেকে আছে যাদের চাকরি পেতে হয়েছে, উপায় নেই। তাই আজকে জোটটা দরকার। একটা সরকারি চাকরি চলে যাওয়া মানে বুঝতে পাচ্ছেন কোন লেভেলের দুর্নীতি হলে, কোন লেভেলের চুরি হলে একটা সরকারি চাকরি চলে যায়। লোকে ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার সময়, মেয়েদের বিয়ে দেওয়ার সময় সরকারি চাকরি দেখো, কম হোক বেশি মাইনে হোক সরকারি চাকরি। কেন? একবার পেলে সারা জীবন সে চাকরি যায় না, এটাই আমরা জানতাম। সেই সরকারি চাকরি আজকে চলে যাচ্ছে, একটা না দুটো না, 26-27 হাজার ছেলে মেয়ের চাকরি চলে যাচ্ছে। কাদের জন্য, কাদের সময়? আপনারা ভাববেন না? এত দায়িত্ব জ্ঞানহীন একটা সরকার, তাদের ছেলে মেয়েদের কোনো ক্ষতি হচ্ছে না, তারা বড় বড় জায়গায় চাকরি করছে। এই কাগজে তাদের সম্পত্তির হিসেবটা মাঝে মধ্যে বেরোয়, কই আমার আপনার বাড়ির ছেলে মেয়েতে এত টাকা বাড়ে না। এই কথাগুলো যদি আপনি না বলতে পারেন, তাই বারবার করে ধর্মের কথা উঠে আসে। রাজনীতির মঞ্চে ধর্মের কথা আসবে কেন? যে যার ধর্ম করবে, তার বাড়িতে, তার মন্দিরে, তার মসজিদে, তার জায়গায় করবে। কোন ধর্মের মানুষ কোন দলের ঠেকা নিয়ে বসে নেই। আমি একজন হিন্দু হয়ে আমি বিজেপির ঠেকা নিয়ে বসে নেই, আপনি একজন মুসলমান হয়ে আপনি কোন দলের ঠেকা নিয়ে বসে নেই। আমি ভোটটা যখন দেব, আমি এবার মাথা দিয়ে ভাববো যে কাকে ভোট দিলে আমার পেটের ভাত হবে, আমার ছেলেমেয়ের মুখে হাসি ফুটবে। আর ওরা উল্টোটা চায়। কেন চায়? আমাদের দেশ 200 বছর পরাধীন ছিল। সাহেবরা আমাদের দেশটা পরাধীন করে রেখেছিল। কি করেছিল ওরা জানেন তো আপনারা? এই গন্ডগোল লাগাবার জন্য মন্দিরের মসজিদে গিয়ে এটা ফেলে আসছে, ওটা ফেলে আসছে, যাতে দুটো সম্প্রদায়ের মধ্যে গন্ডগোল লাগানো যায়। কেন বলুন তো? তার কারণ আপনি আপনার হকের লড়াই যখন হিন্দু মুসলমান একসঙ্গে যাবেন, তখন হাতের মুঠিটা শক্ত হয়ে যাবে। তাই ওদের মধ্যে ভাগ করে দিলে মুঠিটা আলগা হয়ে যাবে, আপনাদের দাবিয়ে দেওয়াটা সহজ হবে। তাই এরা কেউ চায় না যে আপনারা জোটবদ্ধ হয়ে আপনারা লড়াই করুন। তাই প্রত্যেক মুহূর্তে ভোটের মঞ্চে আজকে রাজনীতির বদলে ধর্মের কথা বারবার উঠে আসছে। গরিব মানুষকে ভাগ করার ওটাই একমাত্র অস্ত্র। আর ওই ভাগটা একবার করে দিতে পারলে আপনার লড়াইতে আমি যাব না, আমার বিপদে আপনি আসবেন না, ব্যাস ওদের কেল্লা ফতে। এটাই তো চাইছে ওরা। দিল্লি সরকার এটাই চাইছে। ওই দিল্লি সরকারকে যারা এখানে খাল কেটে কুমির ডেকে এনেছে, তারা এটাই চাইছে যাতে মানুষ ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে ভোটটা করে এবং তারা তাদের ক্ষমতাটা তাদের টিকিয়ে রাখতে পারে। এবার সবকিছু জানার পর, বোঝার পর যদি আপনি বোকা হতে চান, আপনি বোকা হবেন, সেটা আপনার সিদ্ধান্ত। আজকে এত এত ছেলে মেয়ে, কি স্বপ্ন তাদের? দেখুন, এই ইউপিএ 1 একটা গভর্নমেন্ট ছিল, আপনারা জানেন, কংগ্রেস বামপন্থীদের সমর্থনে সরকারটা চালিয়েছিল। এই যে 100 দিনের কাজ, সেই সময় আইন করে দেওয়া হয়েছিল, কোনো দয়া নয়। আজকের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন নেতা নেত্রীরা বলে বেড়াচ্ছে, আমাকে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার পাবে না, আমাকে ভোট না দিলে যুবশ্রী পাবে না, আমাকে ভোট না দিলে কন্যাশ্রী পাবে না। কেন? গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া।
ইউপিএ 1 যখন 100 দিনের কাজ চালু করেছিল, তখন তো তারা বলেনি যে আমাদের ভোট না দিলে 100 দিনের কাজ তোমাদের দেব না। এই সরকার আসার আগেও পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ হয়েছে। তখন তো এত লুট হয়নি। 100 দিনের কাজে আটকে যায়, টাকা আটকে যায়নি। প্রত্যেক মতে তৃণমূল বলছে বিজেপি টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না 100 বার সত্যি, কিন্তু এটাও সত্যি যে কারণে টাকা আটকে আছে সেখান থেকে নজরটা ঘুরিয়ে দেওয়ার জন্য বারবার ওই কথাটা বলা হচ্ছে। আপনি স্বচ্ছ প্রশাসন চালান, যেরকম আগে চলেছে, ত্রিপুরায় চলেছে, কেরালায় চলেছে, পশ্চিমবঙ্গেও চলেছে। 100 দিনের কাজের টাকা বলুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, এগুলো কোনো বিজেপির প্ল্যান না, বিজেপির পরিকল্পনা নয়। এর আগেও ছিল, পশ্চিমবঙ্গের মানুষ, দেশের মানুষ আগেও পেয়েছে। কিন্তু এমন একটা সরকার পশ্চিমবঙ্গে এলো, এটা এমন ঘোটালা পাকালো যে সেগুলো লাটে উঠে গেল। এগুলো কেন করা হচ্ছে জানেন? আপনার খিদে যত বাড়বে, আপনার অভাব যত বাড়বে, তত আপনাকে সামান্য একটা তেলে ভাজা এক মুঠ মুড়ি দিলে আপনি ভাববেন আমি কি না কি পেলাম, কারণ আমার কাছে তো কিছুই নেই। এই দুটো সরকার মিলে চাইছে আপনারা আরো গরিব হন। যত আপনি গরিব হবেন তত 500,000 টাকা পেলে ভাববেন আমি কিছু তো পেলাম, আরে কিছু তো পেলাম, এটা আমার কে দেবে? দেখবেন অনেকে বলে এটা আমার কে দেবে, মানে তার কাছে আর কিছুই নেই। এই অবস্থাটা পশ্চিমবঙ্গে ছিল না, ভারতবর্ষে ছিল না। কিছুই নেই অবস্থায় কেন আমাদের যেতে হবে? ওদের লাভ আছে। যত আমি গরিব হব ওদের লাভ আছে, যত আমার মা বোনেদের ছেলে মেয়েদের হাতে চাকরি থাকবে ওদের লাভ আছে। তত বলবে আমি ভাতা দিচ্ছি, আমাকে ভোট দাও, ভোট না দিলে টাকা দেবো না, ভাতা দেবো না, আপনি বাধ্য হবেন ওকে ভোট দিতে। এটা কি মানুষের জীবন? এটা কি সম্মানের জীবন? আপনাদের অনুরোধ করবো আমি, বিশেষ করে জেলার ক্ষেত্রে একটা বিরাট সুযোগ এসছে, এরা ভারতবর্ষকে নড়িয়ে দেবে। লোকসভার বুকে এই লোকগুলো যখন একসঙ্গে বিতর্ক করবে, অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম, গোটা পশ্চিমবঙ্গের বাম কংগ্রেসের জোটের নেতা নেত্রীরা, খেলা ঘুরে যাবে। আর দেখুন এত এত ছেলে মেয়েরা, নতুন নতুন ইয়াং ছেলে মেয়ে, এত দল ছেলে মেয়ে, পড়াশোনা করা ছেলে মেয়ে দেখবেন এবার ভোটে খাটছে, ভোটে দাঁড়িয়েছে। কোথাও তাদের কংগ্রেসকে সমর্থন করছে, কোথাও বামপন্থীর কংগ্রেসকে সমর্থন করছে। এই ছেলে মেয়েগুলো তারা চাকরি বাকরি করে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারত, তা না করে তারা মাঠে লড়াই করতে এসেছে। তারা বলেছে চাকরি বাকরি করে শুধু নিজের পেট ভরার জন্য পড়াশোনা করিনি, আমরা কিছু কাজ করতে চাই, আপনাদের হাতে দায়িত্ব আছে ওদেরকে সুযোগ দেওয়ার। যদি এই ছেলে মেয়েগুলো সুযোগ না পায়, যদি এই কেন্দ্রের মানুষগুলো প্রার্থীরা সুযোগ না পায়, আগামী দিনে আমাদের পস্তাতে হবে। ঠিক যেমন করে সিউড় থেকে টাটাকে তুলে দিয়ে আমরা আজকে পস্তেছি, আমার শিক্ষিত ছেলে মেয়েরা পস্তাচ্ছে। কলকারখানা দরকার, চাষ থেকে আয় বাড়া দরকার, দুটো একই সঙ্গে দরকার। আমার আপনার ঘরের ছেলেমেয়েরা, তাদের হাতে চাকরি চাই, তারা সবাই আজকে মাঠে যেতে চায় না, তাদের জন্য কলকারখানা দরকার। আর যারা জমিতে কাজ করতে চায় তাদের জন্য জমি দরকার। এই দুটো একসঙ্গে দরকার। পশ্চিমবঙ্গে কি দেখলাম আমরা? বেকার ছেলে মেয়ে বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে গেল, তারা আজকে স্বপ্ন দেখা ছেড়ে দিল। চাকরি পাচ্ছে মানে কি চাকরি? 5,000, 7,000, 10,000 চুক্তি ভিত্তিক চাকরি, আজকে আছে কালকে নেই। এমন ভাবে তাদের রেখেছে যে তারা কিছু মাথা তুলে বলার সাহস পাবে না। বললেই বলবে যে তোমার চাকরি আউট। কোনো চুক্তি ভিত্তিক, কোনো পার্মানেন্ট চাকরি নয়। কিন্তু আজকের বাজারে 8,000, 10,000 টাকার চাকরি করে একটা ছেলে মেয়ের সংসার করার মতো তার সামর্থ্য থাকে? স্বপ্ন দেখার মতো অবস্থা হয় তার? হয় না। কে বলবে কথাগুলো? এই জেলার কথা লোকসভায় কারা পৌঁছে দেবে? তাই আমি বলছি আপনারা ভাবুন, আমাদের জেলায় সুযোগ এসেছে, দুটো হেভিওয়েট ক্যান্ডিডেট পাশাপাশি লড়ছে, কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কর্মীরা লড়ছে মাঠে ময়দানে।
প্রচারটা আপনারা করুন, ধর্ম দিয়ে নয়, কারোর ধর্ম বিপন্ন নয়, না হিন্দু না মুসলমান, কারোর ধর্ম বিপন্ন নয়। ভারতবর্ষ যেভাবে যুগ যুগ ধরে একসাথে কাঁধে কাঁধ মিলিয়েছিল সেভাবেই থাকবে, সেটাই আমাদের স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবিত করার জন্য আজকে আমার মতো শিল্পীরা রাস্তাঘাটে নেমেছে। তার কারণ আমরা দেখতে পাচ্ছি ওদিকে বিজেপি, এদিকে তৃণমূল, তারা দুজনেই নানাভাবে ধর্মকে, কেউ খুব খোলাখুলি, কেউ সূক্ষ্মভাবে ব্যবহার করতে চাইছে। কিন্তু আমার ভাইয়ের ছেলেটাকে, আমার মেয়েটা যে পড়াশোনা করছে, আমি যদি ধর্মের ভিত্তিতে ভোট দিই, আমি জানি তার ভবিষ্যৎটা অন্ধকার। তাই আমি যেমন ধর্মের ভিত্তিতে ভোট দেব না, আপনাদেরও বলবো যে আপনাদের প্রচারটা করতে হবে, প্রত্যেকটা মানুষকে কাজের ভিত্তিতে ভোট দিতে হবে, আর বলতে হবে রাজনীতির মঞ্চে নেতাদের মুখে কোনো ধর্মের কথা আমরা শুনবো না, তাহলে ওরা টাইট হয়ে যাবে। আর তারপরেও এই পঞ্চায়েতে যা হয়েছে, যেভাবে লুট বলুন ভোটের, এই যে গঙ্গা বইছে কিভাবে, সে চেষ্টা হবে না তা নয়, কিন্তু সব চেষ্টা ফেল করে যাবে যদি হাতের পাঁচটা আঙুল মুঠি হয়ে যায়, এক হয়ে যায়। যতক্ষণ আলাদা থাকবে ওরা সুযোগ পাবে। তাই মুঠো করার দায়িত্বটা আপনাদের। আপনারা পাড়ায় পাড়ায় বলুন, যেখানে যার আত্মীয় আছে, বন্ধু বান্ধব আছে, বলুন যে বিজেপির এই আপকে বার 400 পারের স্বপ্নটা ভেঙে গুড়িয়ে দিতে হবে। আর তৃণমূল কংগ্রেসের এই উদ্ধত্ত বিরোধী শূন্য পশ্চিমবঙ্গ, এই উদ্ধত্ত ভেঙে গুড়িয়ে দিতে হবে। বিরোধী যদি পশ্চিমবঙ্গে না থাকে, বিরোধী স্বর যদি শক্তিশালী না হয়, আগামী দিনে আপনার কেউ মাথা তুলে দাঁড়াতে পারবেন না। আর যে যাই বলুক, ভারতবর্ষে বিজেপির অবস্থা ভালো নয়। গোটা দেশের নিরিখে বলছে ভারতবর্ষে বিজেপির অবস্থা ভালো নয়। তাই আপনাদেরকে যেই যাই বোঝাক না কেন, একটু নিজেরা খবর রাখুন। দেখবেন বিজেপির লোকেরা খুব চিন্তায় আছে, আর চিন্তায় আছে বলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে কোনো বক্তৃতায় ধর্ম দিয়ে বক্তৃতা শুরু করছে, যেটা হওয়ার কথা ছিল না। আর ওই বিজেপির সঙ্গে এই আমাদের তৃণমূল কংগ্রেস দুবার সরকার গড়েছে, কি তাই তো? তাই তো? তাহলে আপনাদের বুঝতে হবে, যদি সত্যি আপনারা একদম একটা ধর্ম নিরপেক্ষ সরকার চান, যদি সত্যি মানুষের অধিকার চান, তাহলে এটা সত্যিকারের ধর্ম নিরপেক্ষ সরকার তৈরি করতে হবে। সত্যিকারের, লোক দেখানো নয়, যারা ধর্ম বাদ দিয়ে মানুষের কাজের কথা বলবে, সেই সরকার তৈরি করতে হবে। এবং আমি বিশ্বাস করি গোটা ভারতবর্ষে যে জোট তৈরি হয়েছে, ইন্ডিয়া জোট তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস এবং ধর্মনিরপেক্ষ শক্তি যেভাবে এক ছাদের তলায় এসেছে, এইটাই সুযোগ সেই সত্যিকারের ধর্ম নিরপেক্ষ সরকার গড়ে তোলার, যেখানে সবাই স্বাধীনভাবে তার কথা বলতে পারবে, মাথা উঁচু করে বাঁচতে পারবে, এবং কাজ শুধু ভাতা নয়, ভাতা যা আছে সে তো থাকবে, গরিব মানুষের হাতে আরো বেশি টাকা দেওয়ার দাবি আমরা করি, কিন্তু একই সঙ্গে ছেলে মেয়েদের হাতে কাজ চাই। আমি মোহাম্মদ সেলিমের এই দেখছিলাম তার যে পরিচিতি পত্রটা, যে যে কাজের কথাগুলো বলেছেন মুর্শিদাবাদ জেলার জন্য, বাংলাদেশের সঙ্গে যে বাণিজ্যের ব্যবসার যোগসূত্রের কথা বলেছেন, এগুলো ভীষণভাবে দরকার, অনেক আগে এটা হওয়ার কথা ছিল। তাই আপনারা, আমি বড়দের, ছোটদের, সমবয়সীদের অনুরোধ করছি, নির্বাচনটা আপনারা লড়বেন। আপনার একটা ভোট সিদ্ধান্ত নেবে, ঠিক করবে যে দিল্লিতে কে যাবে। এই দিল্লিতে পাঠানোর দায়িত্বটা আপনাদের, তারপরে লড়ার দায়িত্বটা ওদের। সেই দায়িত্ব আজকে যদি পালন করতে না পারি, তাহলে ওরা আমাদের হয়ে কথা বলার সুযোগ পাবে না। আমি সমস্ত এলাকার মানুষকে বলবো, আপনারা দায়িত্ব নিয়ে এই প্রচারটা ছড়িয়ে দিন যে পশ্চিমবঙ্গের বুকে, আমার জেলার বুকে মানুষের মতো বাঁচতে হলে, কাজের দাবিতে, রুটি রুটির দাবিতে লড়াই করতে হলে বাম কংগ্রেসের জোটের পেছনে দাঁড়িয়ে এই কেন্দ্রে মোহাম্মদ সেলিম, বহরমপুরে অজিত চৌধুরী, জঙ্গিপুরে মুর্তাজা সাহেব, এদেরকে দিল্লিতে পাঠাতেই হবে। সবাই ভালো থাকবেন। আশা করি ভোট মিটে গেলে আপনাদের আবার বিজয়োৎসব হবে,
সব জায়গায় না হলেও কোথাও কোথাও হয়তো যদি আপনারা ডাকেন, আমন্ত্রণ জানান, হয়তো আসার সুযোগ হবে, সেদিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এই লড়াইটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াই, এবারের নির্বাচনটা গোটা দেশের জন্য, গোটা রাজ্যের জন্য, আমার গোটা জেলার জন্য। এবং আপনি জানবেন এই জেলা গোটা রাজ্যের খেলা পাল্টে দিতে পারে। এই জেলা পশ্চিমবঙ্গে যা লোকসভায় রেজাল্ট দেবে, বিধানসভায় রাজ্যের খেলা পাল্টে দেওয়ার ক্ষমতা রাখবে এই জেলা। এটা শুধু লোকসভা দিয়ে ভাববেন না, 26-এর বিধানসভার খেলা পাল্টে যাবে যদি লোকসভার খেলা পাল্টে যায়। তাই দায়িত্ব নিন, একদম এখানকার বাম কংগ্রেস প্রার্থীকে সমর্থন করুন, পাশে দাঁড়ান, লড়াইতে থাকুন। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।